24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতিকথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। জুলাই 2024 সাল দুপুরবেলা হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসে। আমি দৌড়ে গিয়ে ফোনটা ধরেই দেখি যে আমাদের নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জাতীয় বীর খায়রুল কবির খোকন ভাই আমাকে ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন যে 18 জুলাই 3টার সময় যে আন্দোলন ছাত্র জনতা যে জমায়েতের ডাক দিয়েছে, তোমরা তার যুবদলের পক্ষ থেকে তার পাশে থাকবে। এর সাথে সাথেই এই ফোনের মাধ্যমেই আমাদের প্রিয় অভিভাবক খায়রুল কবির খোকন ভাইয়ের সহধর্মিণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, রাজপথের অগ্নিকন্যা, আন্দোলন সংগ্রাম দিয়ে যার জীবন শুরু, অ্যাডভোকেট শিরিন সুলতানাও আমাদেরকে বলেছিলেন যে তোমরা পাশে থেকে এই আন্দোলনে সম্পৃক্ত হও। আমরা তাদের নির্দেশেই আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং তিনি সাথে সাথে বলেছিলেন যে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, তোমরা কেউ ঘরে বসে থাকবা না, তোমরা আন্দোলনে সম্পৃক্ত হও। তখনই আমরা ওই ওনাদের ডাকেই আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাজপথে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছি এবং আমার চোখের সামনে আমি যেই বিভীষিকাময় দৃশ্য আমি দেখেছি, এই তাহমিদ চত্বর তৎকালীন জেলখানা মুড়ে যে পুলিশের গুলি, মানুষের যেই আহত অবস্থায় মানুষের যে হাহাকার, হসপিটালে ভর্তি এবং তাদেরকে নিয়ে যাওয়া আমরা, এবং খোকন ভাইয়ের সাথে টাইম টু টাইম আমরা ফোনে ফোনে যোগাযোগ করেছি। সাথে সাথে আমাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদকে হত্যার উদ্দেশ্যে তার আজীবনের জন্য তার দুটি চোখ হারিয়েছে, ওই ছবি আমাদের মোবাইলে আসে। আমরা খোকন ভাইকে এটা সেন্ড করি। যখন জেলখানা মোড়ে গোলাগুলি শুরু হয় তখন আমরা আমাদের জেলা বিএনপির কার্যালয়ের সামনে আমি অবস্থান করছিলাম, আমার সাথে আরো জেলা বিএনপির নেতাকর্মী, মহিলা দলের নেতাকর্মীরাও অবস্থান করছিল। এর মধ্যে একটি ছেলে যখন গুলিবিদ্ধ হয় তাকে নিয়ে যখন আমরা সকলে মিলে হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পথে তাকে হসপিটালে রেখে আমরা যখন আসতেছিলাম যে জেলখানা মোড়ে কি আরো এরকম ঘটনা হয়েছে, সে বলতেছে যে অনেকেই গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনারা ওইখানে যান। তখন এই জেলখানা মোড়ে যাওয়ার পথেই আমরা ফ্লাইওভারের কাছে দেখি আমার আপন ভাতিজা, আমার ভাইগনা, আমার আরো একটা ভাতিজা, তারা গুলিবিদ্ধ হয়ে আসতেছে। তা তাদেরকে যখন আমি আটকালাম এবং বললাম যে কি হলো, এমন হলো কেন, তারা বললো যে বাবা তুমি পিছনে যাও, পিছনে আমাদের বন্ধু তাহমিদ গুলিবিদ্ধ হয়েছে, তাকে বাঁচাও। তখন তাকে বাঁচাইতে গিয়ে এই রেল লাইনে যখন আমি গেলাম, রেল লাইন পর্যন্ত গেলাম, হাজার হাজার গুলির শব্দ। তখন বাঁচাতে গিয়ে দেখলাম যে তাহমিদকে 4টা ছেলে দুই হাতে এবং পায়ে ধরে ঝুলিয়ে নিয়ে আসতেছে। তখন রেল লাইনে তাহমিদের লাশটা পড়ে গেল। এই তাহমিদের লাশটা এই রেল লাইন থেকে তাদের কাঁধে উঠিয়ে দিলাম, তাদেরকে বললাম তোমরা নিয়ে যাও। তখন 10-12 জন ছেলে পেলে হসপিটালে নিয়ে গেল এবং আমি আমার যে ভাইগনা ভাতিজা তারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আবার আমি হসপিটালে ঢুকলাম এবং আমি নিজেই তাহমিদের নিতর দেওয়া হসপিটালের বেডে রেখেছিলাম এবং আমি ডাক্তারকে এনে আমি চিকিৎসার জন্য বললাম। তখন দেখলাম যে তাহমিদ ডাক্তার মৃত ঘোষণা করে, কিন্তু তখন আমরা তো তাহমিদের পরিচয় পাই নাই। কে এই ছেলে, কার মায়ের সন্তান, কার বুক খালি, কোন মায়ের বুক খালি হয়েছে? এত সুন্দর সুদর্শন একটা ছেলে, বুকে তাজা বুলেটের হাজার হাজার গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তখন আমরা এটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আর শত শত ছেলেরা আহত অবস্থায় আসতেছিল, চিকিৎসা দিতে হবে। এইভাবেই আমাদের ওই সময় ওই দিনটা পার হয়েছে। যখন এই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল, কিছু কিছু ভিডিও স্থির চিত্র আমরা সংগ্রহ করে বাড়িতে এসে সন্ধ্যার সময় ওয়াইফাই এর মাধ্যমে, কারণ তখন তো সারা বাংলাদেশে ডাটা বন্ধ,
ডাটা বন্ধ করে এই হায়নার দল আমাদের ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল। এই ডাটা বন্ধ অবস্থায় আমরা যখন বাড়িতে এসে ওয়াইফাই এর মাধ্যমে আমাদের অভিভাবক যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন মাঠে থাকার জন্য, তাকে আমরা এই ভিডিও ফুটেজ গুলা সংগ্রহ করে বিভিন্ন হসপিটাল থেকে, বিভিন্ন ক্লিনিক থেকে, আমরা জেলখানার মোড় থেকে কিছু কিছু মানে ভিডিও ফুটেজ আমরা এবং স্থির চিত্র আমরা ওনার মোবাইলে পাঠাই, এবং এগুলি দেখে আবার উনি পরবর্তী যে নির্দেশনা দিয়েছিলেন আমরা ওই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি।